হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর আপনাদের সাথে বরাবরের মতোই আমি আছি ইমরান এইচ খান। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই মকসেদ ভাইয়ের রাত, আলী হুজুরের রাত। হ্যাঁ, ঠিক তাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মকসেদ ভাইয়ের লেখা আলী হুজুরের আরও একটি দুর্দান্ত ঘটনা। মারজান জিনের কথা মনে আছে তো, তাই না? এর আগে 2টা পর্ব শুনেছিলেন এই মারজান জিন সম্পর্কিত। আজকেও কিন্তু সেই মারজান জিনের 3য় পার্ট নিয়ে হাজির হয়েছে। সত্যিই অসাধারণ একটা ঘটনা, অনেক বেশি ভয়ঙ্কর একটা ঘটনা মকসেদ ভাই আজকে আমাদেরকে লিখে পাঠিয়েছেন। মকসেদ ভাই আসলে ঘটনাগুলো যে কিভাবে এত সুন্দর করে সাজায়, আসলে আপনারা ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন। তো আর কথা বাড়াবো না, মূল ঘটনায় চলে যাব। কিন্তু ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী হন, তাহলে আপনাদের কাছে 2টি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আজকের মূল ঘটনায়। চলুন তাহলে শুনে আসি মকসেদ ভাইয়ের লেখা আলী হুজুরের মারজান জি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে পড়ে শোনানোর চেষ্টা করছি। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই, আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা, 7 রেল ক্রসিং। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। প্রিয় লিসেনার, আপনাদের ভালোবাসায় আমাদের ভূত আড্ডা চ্যানেল অনেক দূর এগিয়ে যাচ্ছে। আপনারা যদি আমাদের এমনভাবে সাপোর্ট করেন, ইনশাল্লাহ তাহলে অনেক দূর যেতে পারবো। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই লাইক কমেন্ট করবেন প্লিজ। আপনাদের এক একটা কমেন্ট আমাদের নতুন ঘটনা লেখার আগ্রহ যোগায়। অনেক কথা বলে ফেললাম, আর কথা না বাড়িয়ে এবার ঘটনায় চলে যাই। কামাল মিয়া একজন কৃষক। অন্য 10টা বড় বড় ব্যবসায়ীদের চেয়ে কামাল মিয়াও কোনো অংশে কম নয়। অন্যরা ব্যবসা করে যতটা বড় লোক, আর কামাল মিয়া কৃষিকাজ করেই তাদের চেয়ে বেশি বড় লোক। আর এইটাই তার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ালো। কামাল মিয়া যতই বড় লোক হোক না কেন, তার মনে কোনো হিংসা ছিল না। কেউ কোনো সাহায্যের জন্য গেলে সে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করত। এমন করে কামাল মিয়ার দিন ভালোই যাচ্ছিল। কামাল মিয়ার বড় ভাই আজাদ মিয়ার কামাল মিয়ার এই উন্নতি দেখে অনেক হিংসা হতো, কিন্তু তারপরেও কামাল মিয়া ভালোই চলছিল। একদিন আজাদ মিয়া আর কামাল মিয়ার মধ্যে জমি নিয়ে ঝগড়া লেগে গেল। আজাদ মিয়া কামাল মিয়ার জমি দখল করে নিল। এটা নিয়ে 2 ভাইয়ের মাঝে বিশাল ঝামেলা হলো। আজাদ মিয়ার 2 ছেলে, আর তাই কামাল মিয়া ঝগড়া করে পেরে উঠতে পারল না। আর তাই কামাল মিয়া আইনের আশ্রয় নিল। পুলিশ এসে আজাদ মিয়াকে ধরে নিয়ে চলে গেল। আর যেদিন পুলিশ আজাদ মিয়াকে ধরে নিয়ে গেল, সেদিন আজাদ মিয়া যেতে যেতে একটা কথাই বলে গেল, কামাল, কাজটা তুই ঠিক করলি না, এর জন্য অনেক পস্তাতে হবে তোর, কথাটা মাথায় রাখিস। এরপর কামাল মিয়া তার জমিটা আবারও ফিরে পেল। এমন করে চলে গেল 2 মাস। আর 2 মাস পর আজাদ মিয়া জেল থেকে বের হয়ে আসলো। কিন্তু অদ্ভুত বিষয় হলো, আজাদ মিয়া জেল থেকে এসেই
কামাল মিয়ার সাথে অনেক ভালো ব্যবহার করতে লাগলো। আজাদ মিয়ার এই ভালো ব্যবহার দেখে কামাল মিয়ার কিছুটা সন্দেহ হলো, কিন্তু কয়েকদিন যাওয়ার পর কামাল মিয়ার সন্দেহ করা কমিয়ে দিল। কামাল মিয়া ভাবলো ভাই হয়তো ভালো হয়ে গেছে, সে তার ভুল বুঝতে পেরেছে। আর এই ভাবনাটাই ছিল কামাল মিয়ার অনেক বড় একটা ভুল। আজাদ মিয়া কামাল মিয়া আর তার বউকে তাদের বাড়িতে দাওয়াত করলো। কামাল মিয়া প্রথমে রাজি হয়নি, কিন্তু কামাল মিয়ার বউ বলল, আপনি রাগ অভিমান ভুলে যান, সে আপনার আপন ভাই, সে তার ভুলটা বুঝতে পেরেছে। এত করে যখন সে বলল, তাহলে চলেন দাওয়াতটা খেয়ে আসি। কামাল মিয়া বউয়ের কথা শুনে রাজি হলো, আর পরের দিন দাওয়াত খেতে গেল আজাদ মিয়ার ঘরে। বড় ভাইয়ের ঘরে দাওয়াত খেয়ে কামাল মিয়া অনেক খুশি হলো। অনেকদিন পর ভাইয়ের বাসায় দাওয়াত খেলো এইটা ভেবে আর কি। কামাল মিয়া যখন খাবার খাচ্ছিল তখন আজাদ মিয়া মুস্কি মুস্কি হাসছিল। কামাল মিয়া ভাবলো অনেকদিন পর ভাইয়ের বাসায় খাচ্ছি, তাই হয়তো ভাই হাসছে। এই বিষয়টা মাথায় নিল না তখন। খাওয়া শেষ করে কামাল মিয়া তাদের বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে কামাল মিয়া তার বউকে বলল, গরুর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক টেস্ট ছিল, খেয়ে অনেক ভালো লাগলো। তখন কামাল মিয়ার বউ বলল, আপনি একদম ঠিক বলছেন, মাংস তো জীবনে অনেক খেয়েছি, কিন্তু এত টেস্ট কখনো পাইনি। সত্যিই অনেক মজার ছিল মাংসের তরকারিটা। সেদিনের মতো কামাল মিয়া আর তার বউ ঘুমিয়ে গেল। সমস্যা হলো তার পরের দিন রাতে। কামাল মিয়া রাতে তার জমির ধান দেখতে গেল। যখন তার জমির কাছে গেল তখন কামাল মিয়া খেয়াল করলো একটা শিয়াল তার দিকে যেন এগিয়ে আসছে। কামাল মিয়া তখন এতটা ভয় পায়নি, কারণ শিয়াল দেখে ভয় পাবার কি আছে। কামাল মিয়া এই চিন্তাটা বেশিক্ষণ রইল না। শিয়ালটা যতই সামনের দিকে আসছে ঠিক ততই যেন ধীরে ধীরে বড় হচ্ছে। এটা দেখে কামাল মিয়া কিছুটা ভয় পেতে শুরু করলো। আর তখন কামাল মিয়া ঠিক করলো আর সামনের দিকে না গিয়ে পেছন ঘুরে বাড়িতে চলে যাবে। যেই না পিছন দিকে ঘুরলো তখন কামাল মিয়ার চোখ যেন কপালে উঠে গেল। কামাল মিয়া দেখতে পেল সেই শিয়ালটা তার পেছনেই দাঁড়িয়ে আছে। আর এখন এটা শিয়াল না, অনেকটা বড় ষাঁড় গরুর রূপ নিল। কিন্তু অদ্ভুত বিষয় এটাই, সারা শরীর ষাঁড় গরুর মতো হলেও তার মুখটা শিয়ালের মুখের মতোই রয়ে গেল। আর চোখ দুইটা দিয়ে মনে হচ্ছে আগুন বেয়ে বেয়ে পড়ছে। সেই ষাঁড় আকৃতির শিয়ালটা কামাল মিয়ার দিকে এমন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে অনেক বছরের রাগ যেন জমিয়ে রেখেছে কামাল মিয়ার ওপর। কামাল মিয়া কি করবে বুঝে উঠতে পারছিল না। আর ঠিক তখনই সেই ষাঁড় আকৃতির শিয়ালটা বলে উঠল, কামাল, এই কামাল, ভয় পাচ্ছিস? এখনই যদি এত ভয় পাস তাহলে কি চলবে? তোরে আমি এত সহজে মারব না। তোরে আমি তিল তিল করে মারব। তুই আমার কলিজার টুকরাটাকে খেয়ে ফেলেছিস। তোরে আমি কি করে এত সহজ মারব? তোর মৃত্যু হবে অনেক ভয়ঙ্কর। তুই আর তোর বউকে কেউ বাঁচাতে পারবে না। কামাল মিয়া এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না, সেখানেই অজ্ঞান হয়ে গেল। আর যখন তার জ্ঞান ফিরল তখন কামাল মিয়া নিজেকে তার বিছানায় দেখতে পেল। আর তার সামনে তার বউ আর তার বড় ভাই আজাদ মিয়া দাঁড়িয়ে আছে। আজাদ মিয়া জিজ্ঞেস করলো, কামাল, তোর কি হয়েছে? তুই শ্মশানে অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? আজাদ মিয়ার মুখে এই কথা শুনে কামাল মিয়া আরেকটা ধাক্কা খেলো। ভাই কি বললো এটা? আমি শ্মশানে কেন যাব? আমি তো আমাদের ধানের জমিতে অজ্ঞান হয়েছিলাম। তাহলে আমাকে শ্মশানে কে নিয়ে গেল? আমি সেখানে কি করে গেলাম? শ্মশান তো আমাদের জমি থেকে অনেকটা দূরে। আজাদ মিয়া বলল,
আরে কি কথা বলিস না কেন? আমি তো তোকে শ্মশান থেকে বাড়িতে নিয়ে আসলাম। সকালে যখন শ্মশানে একটা হিন্দু মহিলার চিতা পোড়াতে নিয়ে গেল, তখন সবাই দেখলো তুই শ্মশানে অজ্ঞান হয়ে পড়ে আছিস। ঠিক সেখানেই পড়েছিলি যেখানে মানুষকে পোড়ানো হয়। আর সবাই তোকে চিনতে পারলো আর আমাকে খবর দিল। তারপর আমি গিয়ে তোকে সেখান থেকে নিয়ে আসলাম। আজাদ মিয়ার মুখে এই কথা শুনে কামাল মিয়া অনেক অবাক হয়ে বসে রইল আর ভাবতে লাগলো এটা কি করে সম্ভব। তখন আজাদ মিয়া জিজ্ঞেস করলো, কি হয়েছিল রাতে? আমারে সবকিছু খুলে বল। তখন কামাল মিয়া সেই শেয়ালের কথা সবটাই বলল। আজাদ মিয়া তখন বলল, আরে এটা তোর মনের ভুল, তুই এসব চিন্তা বাদ দে আর ঘুমিয়ে যা। একটু ভালো ঘুম হলেই দেখবি সব ঠিক হয়ে গেছে। এটা বলে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল আজাদ মিয়া। কামাল মিয়া ভাবতে লাগলো এটা আমার মনের ভুল কি করে হয়? আমি তো একদম স্পষ্টই দেখলাম সেই শিয়ালটাকে। এমন অবস্থা দেখে কামাল মিয়ার বউ বলল, এসব চিন্তা বাদ দেন তো, এখন একটু ঘুমান, ভালো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে। কামাল মিয়া তখন এসব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে গেল। আর তার ঘুম ভাঙল রাত 9টার দিকে। অনেক জোরে একটা চিৎকারের আওয়াজ শুনে তার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখলো তার বউ ঘরে নেই। তখন আর বুঝতে বাকি রইল না চিৎকারটা কার ছিল। কামাল মিয়া বুঝতে পারলো এটা আর কেউ না, তার বউ চিৎকার দিছে। কামাল মিয়া সাথে সাথে বিছানা থেকে উঠে বাহিরে ছুটে গেল আর বাহিরে গিয়ে দেখলো উঠানে তার বউ অজ্ঞান হয়ে পড়ে আছে। কামাল মিয়া তার বউকে বিছানায় এনে শুইয়ে দিল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, তখন কামাল মিয়া জিজ্ঞেস করলো সে কেন চিৎকার করলো। এই কথা জিজ্ঞেস করতেই কামাল মিয়ার বউ ভয়ে ভয়ে আবারও আঁতকে উঠল আর তার সাথে যা যা ঘটেছিল সবটা বলতে লাগলো। তার বউ জানালো, আমি রাতের সব কাজ শেষ করে আপনাকে খাওয়ার জন্য ডাকতে যাচ্ছিলাম, আর তখনই আমি দেখলাম আপনি বাহিরে যাচ্ছেন। আমি ভাবলাম আপনি হয়তো বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছেন, আর তাই আপনার ফিরে আসার জন্য অপেক্ষা করে বসে রইলাম। কিন্তু 10 মিনিট হয়ে গেল আপনার ফিরে আসার কোনো নামগন্ধ নেই। তখন আমি ভাবলাম আপনার হয়তো কোনো সমস্যা হয়েছে, আর তাই আপনাকে খুঁজতে বের হলাম। বাথরুমে গিয়ে দেখি আপনি সেখানে নেই। তারপরে বাড়ির চারপাশেও খুঁজে দেখলাম, কিন্তু কোথাও আপনাকে খুঁজে পেলাম না। খোঁজাখুঁজি শেষ করে যখন ঘরে ফিরতে গেলাম, তখন পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসলো। আওয়াজটা ছিল ঠিক এমন, মনিকা, এই মনিকা, কারে খুঁজতেছ? আমি পিছনে ফিরে তাকালাম, আর যেই না পিছনে ফিরে তাকালাম, পিছনের দৃশ্য দেখে ভয়ে আমার চোখ কপালে উঠে গেল। আমি পিছনে ঘুরে দেখলাম অনেক বড় একটা কালো ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আছে। তার চেহারাটা এতটাই ভয়ঙ্কর ছিল যেটা ঠিক বলে বোঝাতে পারবো না। হাতের নখগুলো ছিল অনেক বড় বড়। দেখে মনে হলো জন্মের পর থেকে মনে হয় তার হাতের নখ কাটা হয়নি। তারপর আমার নজর গেল তার পায়ের দিকে। আমি দেখতে পেলাম সেই অবয়বটা মাটি থেকে প্রায় 1 ফুট উপরে ভাসছে, আর তার পা দুইটা উল্টা দিকে ঘোরানো, আর পুরো শরীরটা আমার দিকে ঘোরানো। আমি অনেক ভয় পেতে লাগলাম। ভয়ে আমার মুখে কোনো আওয়াজ আসছিল না। তারপর আমার নজর গেল সেই অবয়বটার মুখের দিকে, আর এইটা দেখার পর আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি সেই অবয়বটার মুখের দিকে তাকিয়ে যা দেখলাম তা ছিল ঠিক এমন। সারা দেহ মানুষের হলেও সেই অবয়বটার মুখটা ছিল ঠিক শিয়ালের মতো। আর তার দিকে তাকাতেই অবয়বটা আবারও বলতে লাগলো, কিরে মনিকা, ভয় পেয়েছিস আমাকে দেখে? এখন তো শুধু ভয় পাচ্ছিস, আর বেশি সময় নেই। তোকে আর তোর স্বামীকে শেষ করার জন্যই আমি এখানে এসেছি। তোরা কেউ বাঁচতে পারবি না।
তোরা আমার কলিজার টুকরাটাকে খেয়ে ফেলেছিস। তোর আর তোর স্বামীর মৃত্যু কেউ আটকাতে পারবে না। অপেক্ষা করতে থাক মৃত্যুর জন্য। অনেক ভয়ঙ্কর ভাবে তোদেরকে মারবো। এটা বলেই সেই অভয়টা অনেক জোরে আমাকে একটা ধাক্কা দিল, আর আমি অনেকটা দূরে ছিটকে পড়লাম আর একটা অনেক জোরে চিৎকার দিলাম। তারপর সাথে সাথে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কামাল মিয়া তার বউয়ের মুখে সব কথা শুনে অনেক ভয় পেতে লাগলো আর ভাবতে লাগলো এসব কি হচ্ছে তাদের সাথে। তখন আজাদ মিয়া এসে বলল, কামাল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এটা বলে আরো একটা রহস্যময় মুচকি হাসি দিল আজাদ মিয়া। এমন করে চলে গেল প্রায় 7 দিন, আর 7 দিন পর ঘটল আরেক আজব ঘটনা। মনিকা সকালে ঘুম থেকে উঠে দেখে কামাল মিয়া ঘরে নেই। ঘরের দরজা জানলা সব ভেতর থেকে লক করা। তারপর মনিকা ঘরের ভেতরে কামাল মিয়াকে খুঁজতে শুরু করলো, কারণ দরজা জানলা যেহেতু সব ভেতর থেকেই লক, তাহলে তো কামাল মিয়া ঘরেই আছে। কিন্তু সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজেও কামাল মিয়াকে কোথাও খুঁজে পেল না। তারপর মনিকা কান্নাকাটি করতে শুরু করলো। ঘরের দরজা খুলে বাহিরে বেরিয়ে আসলো, আর মনিকার কান্না শুনে প্রতিবেশীরা সবাই চলে আসলো আর মনিকাকে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। তখন মনিকা সবাইকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে সবাই কামাল মিয়াকে খুঁজতে বের হয়ে গেল। সারাদিন খোঁজাখুঁজি করার পর সন্ধ্যার সময় কামাল মিয়ার খোঁজ পাওয়া গেল। কামাল মিয়াকে পাওয়া গেল তার ধানের জমির মধ্যে। কামাল মিয়াকে যে অবস্থায় পাওয়া গেল তা ছিল অনেকটা এমন। কামাল মিয়ার ধানের জমিতে পা থেকে গলা পর্যন্ত পোতা অবস্থায় পাওয়া গেছিল। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, যে জমিনে পুঁতে রেখেছে সেই জমিনে এমন বেশি কাদা নেই যেখানে একটা মানুষ গলা পর্যন্ত পুঁতে রাখা যায়। কিন্তু কামাল মিয়ার ক্ষেত্রে সেটাই হয়েছিল। সবাই তো এই দৃশ্য দেখে অনেক বেশি অবাক হয়েছিল, এটা কি করে সম্ভব। সবাই কামাল মিয়াকে সেখান থেকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসলো। কথায় আছে না, রাখে আল্লাহ আমারেকে। কামাল মিয়ার সাথেও ঠিক এমনটাই হয়েছিল। কামাল মিয়া পোতা অবস্থায় অজ্ঞান হয়েছিল। সবাই প্রথমে ভেবেছিল হয়তো কামাল মিয়া মারা গেছে, কিন্তু তারপর দেখতে পেল সে বেঁচে আছে, এখনো জীবিত আছে, হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছে। কামাল মিয়ার জ্ঞান ফিরল 5 দিন পর। তখন সবাই জিজ্ঞেস করলো কি হয়েছিল সেদিন তার সাথে। তখন কামাল মিয়া কোনো উত্তর দিতে পারল না, শুধু একটা কথাই বলল, তার এতটুকুই মনে আছে, সে রাতে ভাত খেয়ে বিছানায় শুয়েছিল। তারপর তার সাথে কি হলো আর কি করে সে ধানের জমিতে গেল কোনো কিছুই বলতে পারবে না। এমন করে কামাল মিয়ার পরিবারের সাথে সমস্যা হতেই থাকে। কিছুদিন পর কামাল মিয়ার শালাবাবু তাদের বাড়িতে আসলো, আর কামাল মিয়ার এই অবস্থা দেখে অনেক আফসোস করতে লাগলো। কামাল মিয়ার মুখে সব কথা শুনে কামাল মিয়ার শালা একজন ভালো হুজুরের কাছে গেল, আর সেই হুজুরকে সব কিছুই খুলে বলল। সবকিছু শুনে সেই হুজুর কামাল মিয়ার বাড়িতে আসতে রাজি হলো। কামাল মিয়ার বাড়িতে যখন সেই হুজুর এসে পৌঁছালো তখন প্রায় বিকেল হয়ে গেছে। হুজুর যখন কামাল মিয়ার বাড়ির উঠানে এসে দাঁড়ালো, ঠিক তখনই সেই হুজুর ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে কারোর সাথে কোনো কথা না বলেই সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। আর যাওয়ার সময় শুধু একটা কথাই বলেছিল, সেই কথাটা হচ্ছে, ওরে আল্লাহ গো, এই জিনিস এই বাড়িতে কি করে আসলো? সবাইকেই মেরে ফেলবে, কেউ ওর হাত থেকে বাঁচতে পারবে না। কামাল মিয়ার শালা কিছুই বুঝতে পারল না। সেদিনের মতো চলে গেল। আর পরের দিন সকলে সেই হুজুরের লাশ দেখতে পেল, নদীর ধারে উল্টো করে মাটিতে পোতা ছিল। সকালে যখন জেলেরা নদীতে মাছ ধরতে যায় তখন সেই হুজুরকে এই অবস্থায় দেখতে পায়। এই দৃশ্য দেখে কামাল মিয়ার শালাও অনেক বেশি ভয় পেয়ে গেল। আর তার বুঝতে বাকি রইল না কামাল মিয়া আর তার বউ যে অনেক বেশি
বিপদে পড়ে গেছে। সেই দিন রাতে কামাল মিয়ার শালা স্বপ্নে দেখল, আর সেই স্বপ্নটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। স্বপ্নটা ছিল অনেকটা এমন, রাতে যখন ঘুমিয়েছিল তখন তার সামনে একটা দানব আকৃতির অভয়ব আসলো, আর সেই অভয়বটা ভয়ঙ্করভাবে বলতে লাগলো, আমজাদ, একবারের মতো তরে ছেড়ে দিলাম। যদি দ্বিতীয়বার এমন ভুল করিস তাহলে এই হুজুরের যে অবস্থা করেছি তোরও ঠিক একই অবস্থা করব। আমার কাজে যে বাধা হয়ে আসবে আমি তাকে বাঁচতে দেব না। সেই জিনটা আরো বলেছিল, আমি মারজান, আমি হলাম ইফরিত জিনের সর্দার। আমি যা চাই সেটাই করি। আর কামাল আর তার বউ আমার অনেক বড় ক্ষতি করেছে। এদের মৃত্যু কেউ আটকাতে পারবে না। যেই আটকাতে আসবে তার পরিণাম হবে এই হুজুরের মতোই। এটা বলে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে সেই অভয়বটা মিলিয়ে যায়, আর তার সাথে সাথে এই আমজাদের ঘুম ভেঙে গেল, আর সে দেখতে পেল তার শরীর দিয়ে বেয়ে বেয়ে ঘাম পড়ছে। সারা রাত যদি কোদাল দিয়ে মাটি কাটতো যেই পরিমাণ ঘাম না ঝরতো তার চেয়েও বেশি ঘাম ঝরছিল আমজাদের। আমজাদ তখন ঘরের লাইট অন করলো, আর সেই অভয়বটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে তার নজর গেল, আর আমজাদ সাহেব দেখলো সেখানে অভয়বটা দাঁড়িয়েছিল সেখানে অনেকগুলো মাছের আঁশ পড়ে আছে, আর তার রুম থেকে অনেক বাজে দুর্গন্ধ আসছে। আমজাদ সাহেব অনেক বেশি ভয় পেয়ে গেল, আর সকালে কাউকে কিছু না বলে সেখান থেকে তার নিজ বাড়িতে চলে গেল। যাবার সময় একটাই কথা বলেছিল, মারজান, সে অনেক বেশি ভয়ঙ্কর। বেশ কিছুদিন পর আলী হুজুর জরুরি কাজের জন্য তার খালার বাড়িতে যাচ্ছিল। তখন মাঝ রাস্তায় হুজুর আজান শব্দ শুনতে পেল। আলী হুজুর দুপুরের নামাজ আদায় করার জন্য সেই এলাকার একটা মসজিদে ঢুকে পড়ল। সবাই নামাজ পড়ে চলেও গেল। আলী হুজুর একটু সময় নিয়ে নামাজ আদায় করত, যার জন্য শুধু আলী হুজুর একাই মসজিদে রয়ে গেল। যেই আলী হুজুর একটু পেছনে তাকালো তখন আলী হুজুর খেয়াল করলো তার পেছনে আরেকজন বসে আছে আর মোনাজাত করছে। মোনাজাতে অনেক কান্নাকাটি করছে। আলী হুজুর আবার তার নিজের মতো নামাজ পড়া শুরু করলো। আলী হুজুরের নামাজ পড়াও শেষ হয়ে গেল একটা সময়। তারপর আলী হুজুর আবার পেছনে তাকালো আর দেখলো সেই লোকটা এখনো মোনাজাত ধরে আছে আর আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছে। তখন আলী হুজুরের মনে কিছুটা আগ্রহ জাগলো এই লোকটার কিসের এত কষ্ট সেটা জানার জন্য। আলী হুজুর নামাজ শেষ করে সেই লোকটার পাশে গিয়ে বসলো, আর আলী হুজুরের বসার উপস্থিতি টের পেয়ে সেই লোকটা মোনাজাত শেষ করে দিল আর চোখের পানি মুছতে লাগলো। তখন আলী হুজুর সেই লোকটাকে সালাম দিল আর জিজ্ঞেস করলো, আপনার পরিচয়টা কি জানতে পারি? তখন সেই লোকটা সালামের উত্তর দিল আর বলল, আমার নাম কালাম মিয়া, একটু সামনেই আমার বাড়ি। তখন সেই কালাম মিয়া জিজ্ঞেস করলো, জনাব আপনি কে? আপনাকে তো আগে কখনো আমাদের এলাকায় দেখিনি। তখন আলী হুজুর উত্তর দিলেন, আমার নাম আলী, আমি একজন মাদ্রাসার শিক্ষক। 2 গ্রাম পরেই আমার খালার বাড়ি, আর আমি সেখানেই যাচ্ছিলাম। এই পর্যন্ত আসার পর আজান দিয়ে দিল, আর তাই নামাজ আদায় করার জন্য এই মসজিদে আসলাম। তখন কামাল মিয়া চোখের পানি মুছতে মুছতে বলল, ও আচ্ছা। আলী হুজুর তখন বলল, কামাল সাহেব আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, আপনি যদি অনুমতি দিতেন তাহলে জিজ্ঞেস করতাম। তখন কামাল মিয়া বলল, সমস্যা নেই হুজুর, বলেন কি বলতে চাচ্ছেন। তখন আলী হুজুর বলল,
আমি অনেক সময় ধরে দেখছি আপনি অনেক কান্নাকাটি করছেন আর আল্লাহর কাছে বারবার মাপ চাচ্ছেন। আমি কি জানতে পারি আপনার সমস্যাটা কি? আলী হুজুরের এই প্রশ্নটা করতেই কামাল মিয়া একদম চুপ হয়ে গেল, কোনো কথা না বলেই হাঁটা শুরু করে দিল। আলী হুজুর তখন আবারও পেছন থেকে ডাক দিল আর বলল, কামাল সাহেব, আপনি তাহলে অতিথিদের সাথে এমন ব্যবহারই করেন? এই কথা শুনে কামাল মিয়া আবার আলী হুজুরের কাছে আসলো আর ধপাস করে বসে পড়ল। আলী হুজুর আবার জিজ্ঞেস করলো। তখন কামাল মিয়া বলল, হুজুর, আমি চাই না আমার জন্য আপনার উপরে কোনো বিপদ আসুক, আর তাই আমি চলে যাচ্ছিলাম। তখন আলী হুজুরের মনে আরো বেশি আগ্রহ জন্মালো এই কথাটা জানার জন্য। আলী হুজুর বলল, সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় বলতে পারেন, আমি শুনবো আপনার কষ্টের কথাগুলো। তখন কামাল মিয়া বলল, আমার শালা আমজাদ একজন হুজুরকে সব খুলে বলেছিল। তারপরের দিন সেই হুজুর লাশ হয়ে নদীর পাড়ে পড়েছিল, উল্টো করে মাটিতে পোতা অবস্থায় ছিল। আর এরপর আমি কাউকেই কিছু বলিনি। আর আমার সাথে যা যা ঘটছে সব কিছু নীরবেই সয়ে যাচ্ছি, কারণ যাকেই বলতে যাব সেই মারা যাবে, আর আমি চাই না আমার জন্য অন্য কেউ মারা যাক। তখন আলী হুজুর বলল, ও আচ্ছা, এই কথা, ঠিক আছে, আপনি আমাকে সব খুলে বলেন। বাঁচা মরা সব আল্লাহর হাতে, আমি মৃত্যুকে ভয় পাই না। তখন কামাল মিয়া সব কিছু খুলে বলল আলী হুজুরকে। সব ঘটনা বলার পর কামাল মিয়া যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন, ঠিক তখন পেছন ঘুরে আলী হুজুরের উদ্দেশ্য করে বললেন, হুজুর, আমার সকল সমস্যা মার্জান। জানি না আল্লাহ কোন পাপের সাজা দিচ্ছে আমাকে। আমি তো জানা মতে কারো কোনো দিন ক্ষতি করিনি। আলী হুজুর কামাল মিয়ার এই কথাটা শুনে উঠে দাঁড়িয়ে গেল আর কামাল মিয়াকে জিজ্ঞেস করলো, আপনার সকল সমস্যা আবার বলেন তো। তখন কামাল মিয়া উঠে বলল, আমার সকল সমস্যা মার্জান। আলী হুজুর একদম চুপ হয়ে গেল আর ভাবতে লাগলো, এই ইফরিত মারজান আবার তার শিকার বের করে ফেলেছে। কামাল মিয়াকে আলী হুজুর তখন বলল, আজ রাতটা একটু সাবধানে থাকবেন, ইনশাল্লাহ আগামীকাল আপনার সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই মারজানের সাথে আমার অনেক হিসাব বাকি আছে, আর আগামীকাল সেই হিসাবটাও মিটিয়ে নেব। কামাল মিয়া আলী হুজুরের মুখে এই কথা শুনে বলল, হুজুর, আপনি কি করে এই মারজানকে চেনেন? তখন আলী হুজুর বলল, মারজানের সাথে অনেক আগে থেকেই আমার পরিচয়, আর অনেক হিসাব বাকি আছে তার সাথে। এটা বলে আলী হুজুর তার খালার বাড়িতে না গিয়ে সরাসরি মাদ্রাসায় ফিরে গেল, আর মাদ্রাসায় গিয়ে লালুজিনকে স্মরণ করলো। সাথে সাথেই লালুজিন এসে হাজির হলো আর আলী হুজুরকে সালাম দিল। জিজ্ঞেস করলো, আলী, তোমার কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? তখন আলী হুজুর বলল, লালু, মারজান জিনের সন্ধান পাওয়া গেছে। আলী হুজুরের মুখে এই কথা শুনে লালুজিন বলল, আলী, মারজান এখন কোথায় আছে? আমাকে সেখানে নিয়ে যাও। আলী হুজুর বলল, লালু, কাল সকালে আমরা সেখানে যাব। তুমি বাদশা জিন আর হামিদ জিনকে নিয়ে সময় মতো চলে এসো। কাল এই মারজান জিনের একটা ব্যবস্থা করতেই হবে। তখন লালুজিন বলল, আলী, এই মারজানকে আমি নিজের হাতে মারবো। অনেক মানুষকে মেরে ফেলেছে এই মারজান। অনেক ছোট ছোট বাচ্চাদের বলি দিয়েছে এই মারজান। সে তার নিজের শক্তি বৃদ্ধি করার জন্য অনেক নিরীহ মানুষের ক্ষতি করেছে। ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এটা বলে লালুজিন তখনকার মতো চলে গেল। পরের দিন সকালে আলী হুজুর তার সকল জিনিসপত্র নিয়ে চলে গেল কামাল মিয়ার বাড়িতে।
আলী হুজুরকে দেখে কামাল মিয়া ভয়ঙ্কর ভাষায় বলতে লাগলো, আলী, কুত্তার বাচ্চা, তুই এখানেও চলে আসলি? তুই কি আমার পেছন কখনোই ছাড়বি না? আমার সকল কাজে তুই বাধা হয়ে থাকিস। তোর একটা ব্যবস্থা করতেই হবে। আজ তোর খেলা এখানেই শেষ করব। তোকে মারার পর কামাল আর তার বউকে মারব। তখন আলী হুজুর তার নিজের শরীর বন্ধ করে নিল আর বলতে লাগলো, মারজান, অনেক নিরীহ মানুষকে মারলি, এখন কামাল মিয়ার মতো একটা ভালো মানুষের ক্ষতি করতে আসলি? তোর এই খেলা আজ এখানেই শেষ হবে। তখন মারজান জিন বলল, আলী, তুই কারে ভালো মানুষ বলছিস? এই কামাল মিয়াকে? এই কামাল মিয়া অনেক বড় একটা অন্যায় করেছে, আর এই অন্যায়ের শাস্তি ওকে পেতেই হবে। আর সেই শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যু। আলী হুজুর মারজান জিনকে জিজ্ঞেস করলো, কামাল মিয়া কি এমন অন্যায় করেছে যার জন্য তুই ওকে মারতে চাইছিস? তখন মারজান জিন বলল, এই কামাল মিয়া আমার ছেলের গোস্ত দিয়ে ভাত খেয়েছে। সে সেই দিন ওর ভাইয়ের বাড়িতে গিয়ে দাওয়াত খেয়েছে, আর যেই গোস্ত দিয়ে ভাত খেয়েছিল সে আর কিছুর গোস্তই না, সেটা ছিল আমার কলিজা টুকরা ছেলের গোস্ত। ঠিক তখন বাদশাহ জিন আর হামিদ জিন এসে হাজির হলো। বাদশাহ আর হামিদ জিনকে দেখে মারজান জিন বলতে লাগলো, কিরে আলীর চামচা, তোরাও এখানে চলে আসলি? আজ তোদের কাউকেই ছাড়বো না। তোদের সব কটাকে আজ এখানেই শেষ করে দেব। তখন বাদশাহ জিন বলল, মারজান, আজ তোর জীবনের শেষ দিন, কিন্তু মরার আগে কিছু সত্যি কথা শুনে যা। তখন মারজান জিন বলল, কিসের সত্যি কথা? তখন বাদশাহ জিন বলল, তোর ছেলেকে কামাল মিয়া মারে নাই। তোর ছেলের গোস্ত দিয়ে কালো জাদু করা হয়েছে কামাল মিয়ার পরিবারের ওপর। আর এই কালো জাদু করেছে কামাল মিয়ার ভাই আজাদ মিয়া আর জাফরা তান্ত্রিক। তোর ছেলেকে জাফরা তান্ত্রিক বলি দিয়েছে, আর সেই গোস্ত মন্ত্র পড়ে আজাদ মিয়াকে দিয়েছে। আর আজাদ মিয়া সেই মন্ত্র পড়া গোস্ত কামাল মিয়া আর তার বউকে রান্না করে খাওয়াইয়েছে। তুই কোনো কিছুর খবর না নিয়ে এই নিরীহ কামাল মিয়ার পরিবারকে মারার জন্য চলে আসলি। তখন মারজান জিন বলল, আমাকে জাফরা তান্ত্রিক বলল আমার ছেলেকে নাকি কামাল মিয়াই মারছে। আমার ছেলে নাকি কবুতরের রূপ নিয়ে খেলা করছিল, আর এই কামাল মিয়া সেই কবুতরটাকে ধরে জবাই করে ফেলেছে। তখনই বাদশাহ জিন বলল, এইগুলো সব মিথ্যা কথা। বাদশাহ জিনের মুখে এই কথা শুনে যেই মারজান জিন সেখান থেকে পালিয়ে যেতে লাগলো, ঠিক তখনই চারিদিকে অন্ধকার নেমে আসলো আর বইতে লাগলো প্রচুর বাতাস। অনেক দূর থেকে দেখা যাচ্ছে একটা আগুনের ফুলকি ধেয়ে আসছে মারজান জিনের দিকে। আর অন্যদিকে এত পরিমাণ বাতাস বইতে লাগলো, গাছপালা সব মাটির সাথে মিশে যেতে লাগলো। আর সেই আগুনের গোলাটা যখন কাছাকাছি চলে আসলো, তখন সবাই দেখতে পেল একটা ভয়ঙ্কর চেহারা, বিশাল দানব আকৃতির একটি দেহ। আর তার মুখটা হচ্ছে একটা গরুর মুখের মতো, মাথায় একটা শিং। আলী হুজুর বুঝতে পারলো এটা আর কেউ না, এটা হচ্ছে লালু জিন, আর এটা তারই একটা রূপ।
তখন লালু জিন এসেই ঝাঁপিয়ে পড়ল মারজান জিনের ওপর, আর শুরু হয়ে গেল তুমুল লড়াই। আর এই লড়াইয়ে হামিদ আর বাদশা জিনও গিয়ে যোগ দিল। হামিদ আর বাদশা জিন গিয়ে মারজান জিনের 2 হাত ধরে ফেলল, আর লালু জিন মারজান জিনের মাথাটা এক হ্যাঁচকা টান দিয়ে ঘাড় থেকে আলাদা করে ফেলল। আর লালুর হাতে থাকা মাথাটা হাসতে হাসতে বলল, লালু, কি ভাবছিস মারজান মরে গেছে? মারজানকে মারা এত সহজ না। মারজানের আত্মা তার শরীরে থাকে না। আমার আত্মা আমি অন্য জায়গাতে লুকিয়ে রেখেছি। আলী, আবার দেখা হবে। এই দেখাই শেষ দেখা না। তোদের সব কটাকে একসাথে মারবো। এটা বলেই মারজানের দেহটা হাওয়ায় মিলিয়ে গেল। আর এইদিকে কামাল মিয়া মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। কামাল মিয়ার জ্ঞান ফিরিয়ে আনলো। কামাল মিয়ার জ্ঞান ফিরতেই সে আলী হুজুরকে দেখে সালাম দিল, আর আলী হুজুরকে জিজ্ঞেস করলো, হুজুর, আপনি কখন আসলেন? তখন আলী হুজুর বলল, আমি অনেক আগেই আসলাম। তখন তোমার শরীরে মারজান জিন ছিল, তাই তুমি বুঝতে পারো নাই। যাই হোক, তোমার সমস্যার সমাধান হয়ে গেছে। মহান আল্লাহ তোমার বিপদ কাটিয়ে দিয়েছে। আর হ্যাঁ, তোমার ওপর কালো জাদু করা হয়েছিল, আর সেই কালো জাদু করেছিল তোমারই আপন বড় ভাই আজাদ। আলী হুজুরের মুখে এই কথা শুনে কামাল মিয়া একটা দা হাতে নিয়ে বেরিয়ে গেল আজাদ মিয়াকে কুপাবে বলে। তখন আলী হুজুর বলল, কামাল, তোমার কিছুই করতে হবে না। আজাদ মিয়া তার পাপের শাস্তি পেয়ে যাবে। তোমরা সেই দিন আজাদ মিয়ার বাড়িতে যেই গোস্ত দিয়ে ভাত খেয়েছিলে, সেটা ছিল মারজান জিনের ছেলের গোস্ত। আজাদ মিয়া আর জাফরাতান্ত্রিক মিলে মারজানের ছেলেকে বলি দিয়েছিল, আর সেই দোষ তোমার উপর চাপিয়ে দিয়েছিল। মারজান আজাদ মিয়াকে ছাড়বে না। এটা বলে আলী হুজুর চলে গেল, আর যাবার আগে কামাল মিয়াকে বলে গেল 5 ওয়াক্ত নামাজ পড়তে। পরের দিন সকালে আজাদ মিয়ার লাশ পাওয়া গেল ছিন্ন ভিন্ন অবস্থায়। দেখে এমন মনে হচ্ছিল কোনো হিংস্র জানোয়ার খেয়েছে আজাদ মিয়াকে। অনেক ভয়ঙ্কর ছিল তার লাশটা। তো প্রিয় ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যদি ভালো নাও লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা, 7 পাই রেল ক্রসিং। আজ এখানেই শেষ করলাম। ভোতারটা দীর্ঘজীবী হোক। এই মোকসেদ ভাই ওয়ান্স এগেইন মারজান জিনের আরো একটা দুর্দান্ত ঘটনা লিখে পাঠিয়েছেন। ধন্যবাদ ভাই, এত সুন্দরভাবে এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যিই ভাই, ঘটনাটা অনেক বেশি জোশ ছিল, অনেক বেশি ডার্ক ছিল ভাই। মারজান জিন আসলে একধারে যেমন বাদশাহ জিন, হামিদ জিন, লালু জিন সবগুলাই কিন্তু আইকনিক এক একটা ক্যারেক্টার। সেই সাথে আবার এই মারজান জিন ভিলেন হিসেবে দুর্দান্ত একটা ভিলেন। সত্যি ভাই, অসাধারণ একটা ঘটনা ছিল ভাই। আমি পার্সোনালি অনেক বেশি এনজয় করেছি আপনার এই ঘটনাটি। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের এই ঘটনাটি, মারজান জিনের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, কেননা আপনাদের কমেন্ট থেকে আমরা যেমন আমাদের ভুল ত্রুটিগুলোকে শুধরানোর চেষ্টা করি, একই সাথে কিন্তু আপনাদের কমেন্টগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আরও ভালো কিছু করার জন্য, আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আশা করি অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। ওয়ান্স এগেইন মোকসেদ ভাই, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।
আশা করি এইভাবেই সব সময় আমাদের পাশে থাকবেন, আমাদেরকে নিত্য নতুন ভয়ঙ্কর সব ঘটনাগুলো উপহার দেবেন। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এখন চলে যাবার আগে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, যাতে করে আমাদের পরবর্তী সকল কিছুর আপডেট সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আমি বিশ্বাস করি আপনাদের কাছে এমন অনেক অনেক ভয়ঙ্কর ঘটনা আছে, যে ঘটনাগুলো আমার দর্শক শ্রোতা ভাইদের কাছে এখন গুচ্ছিত আছে। তারা চাইলেই কিন্তু আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারে। তো আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের জানাশোনা ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠান। আর যারা এই মুহূর্তে গ্রাম অঞ্চলে অবস্থান করছেন এবং গ্রাম অঞ্চল থেকে আমাদেরকে শুনছেন, তাদের কাছে বলবো, ভাই, গ্রাম অঞ্চলে কিন্তু এইরকম অসংখ্য ঘটনা ছড়িয়ে ছিটে আছে। গ্রামের ঘটনাগুলো কিন্তু একটু অন্যরকম হয়, তাই না? তো আমি চাই আপনারা আপনাদের এলাকার বা আপনাদের আশেপাশের জানাশোনা এইরকম ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেন। আমরাও এনজয় করি আপনাদের সাথে এই ঘটনাগুলো। তো আশা করি আপনারা আপনাদের জায়গায় থেকে আমাদেরকে ফুললি সাপোর্ট করবেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। নতুন কোনো ঘটনা বললে কিছুটা ভুল হবে, কাল যেহেতু শুক্রবার মানেই আরিফ ভাইয়ের রাত, আর আরিফ ভাইয়ের রাত মানেই দায়ান জিনের ঘটনা। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।